এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় মব করে হামলা করেছে বিএনপি ছাত্রদল। শুধু হামলা নয়, ঝিনাইদহে এই ঘটনা ঘটেছে, অস্ত্র নিয়ে হামলা করেছে বিএনপি ছাত্রদল। শিশু রামিসা হত্যাকারীর কঠোর ও প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে মিরপুর 10 নম্বর গোলচত্বরে চলছে ব্লকেট কর্মসূচি। যোগ দিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। জুমার নামাজের পর মিরপুরের বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই মুহূর্তে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ। বিক্ষোভকারীদের দাবি দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ সময় প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিও তোলেন অনেকে। তাদের দাবি, সাজা নিশ্চিত করা না গেলে সমাজে বাড়তেই থাকবে অপরাধ প্রবণতা। মঙ্গলবার সকালে মিরপুরের একটি ভবন থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ততক্ষণে পালিয়ে যায় মূল অভিযুক্ত সোহেল রানা। ঘটনাস্থল থেকেই তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করা হয়। সেই রাতেই গ্রেফতার করা হলে 164 ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। বাংলাদেশের আইন কতটা দুর্বল হলে আমাদেরকে বিচারের জন্য রাস্তায় নামতে হয়? আর কয়টা রামিসার হত্যা হলে বাংলাদেশের ঘুমন্ত মানুষের মস্তিষ্ক সজাগ হবে? ওর একটু হাত কাঁপে নাই, ওর একটু বুক কাঁপে নাই ভাই। ওর আমরা বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই। এই দৃষ্টান্তমূলক বিচার এমন না যে তাকে জেলে নিয়ে আমাদের জনগণের ট্যাক্সের টাকায় দিনের পর দিন মাসের পর মাস খাওয়ানো হবে, পরে বাকি 5টা দর্শকের মতো রাজনৈতিক ফাঁক ফকর দিয়ে বের হয়ে যাবে। আইনমন্ত্রীকে যেখানে পাবেন সেখানেই গণপিটুনি দিবেন। রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাষ্ট্র সংলাপ ফোরামের এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন এক বক্তা। জুলাই যোদ্ধারা এর সাথে জঙ্গি, এরা যে বেঈমান, এরা জাতীয় কলঙ্ক, এরা একটা সরকারকে পতন করে তারা এখন সবকিছু মনে করতেছে যে আমরাই সব। এর চেয়ে চেষ্টা পাওয়ার কি হতে পারে? তোদের নিয়ে কি মাথায় নিয়ে উঠাইতে হবে? এই যে এক সপ্তাহ উনি এটা তদন্ত করতে বলছেন, কেন তদন্ত ভাই? আমি অন্যায় করছি, আমি যদি স্বীকার করি তদন্ত করার কি আছে এখানে? হ্যাঁ, তাহলে কি আমরা ভুয়া বলবো না? তাহলে জনসম্মুখে 24 ঘন্টার মধ্যে ফাঁসি দেওয়া উচিত ছিল তাকে অবশ্যই ফাঁসি দেওয়া উচিত ছিল। আমি এত কিছু জানার পর আমি কেন তাকে আবার এক সপ্তাহের জন্য তদন্ত করবো? এটা তদন্ত করা তো কিছু নাই। পুরো বাংলাদেশ দেখছে যে সে নিজের মুখে স্বীকার করেছে, তাহলে কিছু তদন্ত করবে? এই জন্যই ভুয়া। তারা অবশ্যই যে তার মাথা কেটেছে। আমরা এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। কিভাবে হত্যা করা হয়েছে নিষ্ঠুর কায়দায়, তার মাথা কেটে বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা ওই মাথার পরিবর্তে আরেকটা মাথা চাই যে তার মাথা কেটেছে। ভূ রাজনীতি বিশ্বের সবচেয়ে কঠিন খেলা, যেটা খেলে থাকেন রাজনীতিবিদরা। আর এই ভূ রাজনীতির খেলায় এমন এক চাল চালতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, যা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মুখে চওড়া হাসি ফোটালেও তীব্র টেনশনে ফেলবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর দুই আঞ্চলিক পরাশক্তি চীন ও ভারত ওত পেতে বসেছিল এক বিরাট কূটনৈতিক লাভের আশায়। আর সেই লাভ ডক্টর ইউনূস যতটুকু সক্ষমতা দেখিয়েছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সম্পর্ক স্থাপন এবং বাংলাদেশে টাকা আনার ক্ষেত্রে, এই সরকার কিন্তু কোনো একটা দেশ থেকে মতো দাওয়াত পর্যন্ত পায়নি। IMF এর ঋণ তাদের বন্ধ হয়ে গিয়েছে। স্বাভাবিক বিষয় যে আপনি তো ব্যবসায়ীদেরকে নিজের উপদেষ্টা কমিটির সদস্য করে ব্যবসায়ীদের ট্রাস্ট গেইন করতে পারবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানুষের আবেগ বুঝতে হবে, ইমোশন বুঝতে হবে। দেখেন, আমরা যারা সিনেমার পরিচালক, বিশেষ করে আমি নিজের কথা বলতে পারি, আমি সব ধরনের ছবি দেখতাম। দেখার পিছনে কারণ, কোথায় কোথায় মানুষ হাততালি দেয়, কোথায় কান্না করে, এই ইমোশনগুলো বোঝার জন্য। আমি কখনো ডিসিতে ছবি দেখতাম না, একদম ফ্রন্ট ক্লাসে সামনে, কারণ অরিজিনাল পাবলিক তারা যারা ডিসিতে বসে থাকে তারা না হাততালি দিতে দ্বিধাবোধ করে, কান্দে, হ্যাঁ লুকায়া কান্দে, রুমালে মুখ মোছে, টিস্যুতে মুখ মোছে, মুখ মানে চোখ মোছে। কিন্তু যারা ফ্রন্ট ক্লাসে একদম সামনে, তারা ভাই পাটা তুইলা বসা নিজের আবেগটা প্রকাশ করে। আর এই আবেগটা যদি আপনি ক্যাচ করতে পারেন, এ ম্যান উইথ আইডিয়া, তাহলে আপনি একজন ভালো পরিচালক হতে পারবেন। আর কি হতে পারবেন? দেশের একজন বড় নেতা হতে পারবেন, যদি মানুষের এই ইমোশনটা আপনি বুঝতে পারেন। কেন এই কথাগুলো বললাম? একটা ভিডিও দেখাবো, হ্যাঁ একটা ভিডিও দেখাবো, দেখায় বাকি কথাগুলো বলি। আজকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে যে কাগজটা দিয়েছে তাতে আমি 164 এর যে ভাষাটা দেখেছি, এই যে 164 এর কথা বললো, এটা কিন্তু আইনের কথা। উনি কিন্তু পুরাটাই আইনের একটা বই, হ্যাঁ উনি নিজে একটা আইনের লাইব্রেরি, কিন্তু ওনার টোটাল ব্রেনের ভিতরে আইন এমন ভাবে আছে, একদম মুখস্থ। ওনার কাছে 10টা উকিল বসায় দেন, হার মাইনা যাবে, আইন ছাড়া কোনো কথা বলে না। কিন্তু এই টাইমে, এটা কিন্তু অন্য একটা টাইম। কি টাইম যাচ্ছে এখন? প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের মনে মনে রামিসা রামিসা। হ্যাঁ ভাই, মানুষের ভিতরে না একটা ব্যথা হইয়া, যন্ত্রণা হইয়া
মানুষের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস আসতেছে, মানুষ বিচার চায়। যে মুহূর্তে মানুষ বিচার চায় সেই মুহূর্তে আবার যদি ওই আইনের বই পড়া পড়া কথা বলে তাহলে মানুষের কাছে শুনতে ভালো লাগবে না। হ্যাঁ স্যার, আমি আবার শুনাই, দেখেন উনি এই জায়গাটা কিভাবে কথা বলতেছে। না, আমার কাছে আজকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে যে কাগজটা দিয়েছে তাতে আমি 164 এর যে ভাষাটা দেখেছি, 164 স্টেটমেন্টে এই দুইবার বললো মূল আসামি তার যে সহযোগী আসামি তার স্ত্রীকে সহ এখানে যে স্টেটমেন্টটা দিয়েছে তাতে করে অন দ্য বেসিস অফ দিস 164 স্টেটমেন্ট দেখছেন মূল বক্তব্যে যাচ্ছে না, কিন্তু একটু ইনিয়ে বিনিয়ে আইন দিয়ে কথা বলতেছে, কিন্তু মানুষ কি শুনতে চায়? এই ইমোশনটা আপনি ক্যাচ করবেন না স্যার, এটা কোনো কথা? আপনি তো সরাসরি বইলা ফেলাইবেন যে আমাদের আইনমন্ত্রী বলছে তো 7 দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে, বইলা দিছে, সেই কথাটা বলতে পারতেন। সেটা না বইলা আপনি যেভাবে কথা বলতেছেন এগুলা মানুষের কাছে ভালো বার্তা যায় না স্যার। দেখেন এই মুহূর্তে ওনার হাসিটা দেওয়া ঠিক হয়েছে, আপনারা বলেন? এই যে উনি একটু হাসলো, কিন্তু এটা কোনো ঠিক কাজ করলো? প্রশ্ন করছে, গুরু গম্ভীর থাকতে হবে তো, মানুষের সেন্টিমেন্ট বুঝতে হবে তো। এই যে দেখেন উনি হাসতেছে। এই যে আমরা এখন মধ্যযুগে নাই, হাসির পরে উনার কথাটা। এই যে স্যার আপনি বললেন আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। এই মধ্যযুগ বলতে এখানে কিন্তু আপনি একটা মার্কেজ খেলছেন স্যার, হ্যাঁ একটুখানি রাজনীতি করছেন। কারণ আপনি বুঝাইতে চাইতেছেন যারা বলতেছে 7 দিনের মধ্যে ওরে ঝুলাইতে হবে, এই বিচার করতে হবে, তারা মধ্যযুগীয় ওই বায়নাটা ধরছে আপনার কাছে। এটা কোনো মামুর বাড়ির আবদার না। মধ্যযুগীয় কথাটা আপনি বলার পিছনে একটা দলকে ইঙ্গিত করছেন। দল বলতে আমি বুঝাইতেছি ওই যে ইসলামিক মাইন্ডের যারা, তারাই কিন্তু চাইতেছে এই তারা হুড়া কইরা বিচারটা, এইটাই তো বুঝাইতে চাইছেন আপনি। নাহলে এই কথাটা কেন বলবেন? আর মধ্যযুগীয় বলতে কি? এটা তো কোরআনের আইন। কোরআন কোনোদিনই পুরাতন হয় না, কোরআন সব দিনই প্রত্যেক দিনই নতুন। হ্যাঁ, আল কোরআন প্রত্যেক দিনই নতুন। আল কোরআনে যেটা লেখা আছে সেটা মধ্যযুগীয় হইতে পারে না, এটা একদম লেটেস্ট ভার্সন। এটা আপনাকে মাথায় রাখতে হবে স্যার। এখানে আপনি কথা বলতে যায় ওই মাগুরা বলতেছিলেন, আসিয়ার নামটা আপনি ভুলে গেছেন। আপনি নিজের মুখে আসিয়ার নামটা আনতে পারেন নাই। আমি মিথ্যা বলতেছি না। এই যে দেখেন এখন কোনো ঘটনা ঘটলো সেজন্য একটা চটজলদি করে আইন প্রণয়ন করে ফেলা এবং কোনো আদালত সৃষ্টি করে ফেলা, এগুলো ইমোশনালি করা যায় না। এটা বৃহত্তর ক্যানভাসে দেখতে হয়। যেমন মাগুরাতে না কোথায় একটা ঘটনা সংঘটিত হয়েছিল, এই যে দেখছেন মাগুরার কথা বলতেছে, মানে উনি আসিয়ার নামটা ভুলে গেছে। বুঝতে পারছেন কেন ভুলে গেছে? 1 বছর হয়ে গেছে, এই জন্য ভুলে গেছে। আমরাও কিন্তু আসিয়ার নাম ভুলে গেছি। ওর মা বাবারও কিন্তু ওই ব্যথা সয়ে গেছে ভাই। সন্তান হারাবার ব্যথা মানুষ সয়ে যায়, এটা আল্লাহ বাকি এই ক্ষমতাটা মা বাবার উপরে দিয়ে দেয়, মা বাবার ভিতরে এই ক্ষমতাটা দিয়ে দেয়, নাহলে মানুষ পাগল হয়ে যাইতো সন্তান হারায়া। দেখেন ওই 1 বছর আগের ঘটনা, উনি নিজেও ভুলে গেছে আসিয়ার কথা, মাগুরার দিকে ইঙ্গিত করতেছে। ঠিক তেমনি ভাই এই যে ঘটনাটা, তার বাবা তো বলছেই যে 15 দিন পর সবাই ভুলে যাবে, যার জন্য আমি বিচার চাই না। কতখানি অনাস্থা থাকতে পারলে রাষ্ট্রের প্রতি একটা মানুষ তার সন্তান হারাইবার বিচার চায় না? চিন্তা করা যায়? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি নিজে একবার চিন্তা করেন, একটুখানি ভাইবা দেখেন। আপনি যদি এখানে ইনায় বিনায় আইন না দেখায়া সরাসরি বইলা ফেলাইতেন, এই যে 7 দিন সময় দিছে আমাদের আইনমন্ত্রী, 7 দিন পর তো ঈদ। হ্যাঁ 7 দিন পর তো ঈদ। ওই ঈদের সময় ওই তদন্ত রিপোর্ট দিবেন কেন? এটা 3 দিনের মধ্যে দিয়ে দিব। আমি স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছি 3 দিনের মধ্যে পাবেন। এবং আপনি যদি থানায় এখন বলেন রাত দিন 24 ঘন্টা কাজ করে 3 দিনের মধ্যে রিপোর্ট দাও, এই চার্জশিট দাও, তাহলে তো আপনি হিরো হয়ে যান, তাই না স্যার? আপনি পুরাটাই হিরো হয়ে যান। এই দেশের মানুষ আপনাকে বুকে গায় না নিত। আপনি মানুষের ইমোশনটা বুঝতেছেন না, যার জন্য আপনি আপনার ভক্তকুল হারাইতেছেন। আপনি কমেন্ট বক্সে যান স্যার, আপনি দেখবেন আপনার কথাবার্তার নিচে যারা কমেন্ট করে এগুলো গুরুত্ব সহকারে নিতে হবে। হয়তো অনেকেই বলবে বট বাহিনী এগুলো আইসা করে, কিন্তু আমার প্রশ্ন আপনার বাহিনী কই? বট বাহিনী যদি 1000 হয়, আপনারা 2000 কমেন্ট করেন পক্ষে, তাই তো দেখা যাবে যে না আপনার পক্ষে লোক আছে। যার জন্য যুক্তি দিয়া সবকিছু বুঝতে হবে। এই মুহূর্তে যে রামিসার ব্যথাটা শুধু তার মা বাবা না, প্রত্যেকটা মানুষ অনুভব করতেছে। 3 দিনের মধ্যে দৃশ্যমান যদি কিছু দেখাইতে পারতেন, মানুষের ভালোবাসা নিশ্চয়ই পাইতেন। কিন্তু মানুষ ধীরে ধীরে এটা ভুলে যাবে তো। এমন তো না শিশুর উপরে অত্যাচার করাতে কারো ফাঁসি হয় নাই, নিশ্চয়ই হয়েছে, কিন্তু সেই খবরটা আমরা রাখি নাই, আমাদেরকে দেওয়া হয় নাই, ভুলে গেছি আমরা। আর এই ভুলা যাই দেখাই কিন্তু আইনকে ভয় পাই না। হ্যাঁ, মানুষ ভুলে যায় তো, ভুলে গেলে আইনকে ভয় পাবে কেন? কোন আমলে কাটাকে কোথায় কি করছিল, আজকে তার ফাঁসি হয়েছে। ওইটা মানুষের ভিতরে না, ইমোশন কাজ করে না। ইমোশনটা কখন কাজ করে? এই যে সঙ্গে সঙ্গে যদি বিচারটা করতে পারেন, যেভাবে এই যে মিডল ইস্টের মধ্যে করে, 2 থেকে 3 দিনের মধ্যে কইরা ফেলায়, অনেক সময় 3 ঘন্টার মধ্যে কইরা ফেলায়, জনগণের সামনে আইসা ধাবাস করে মাইরা দেয় এবং ঝুলায় রাখে ভাই, রাস্তার মধ্যে ঝুলায় রাখে, মিডিয়াকে দেখার জন্য, মানুষকে দেখার জন্য, মানুষের মনে ভয় ঢুকাইবার জন্য। আবার আপনি এটাও যুক্তি দিয়ে বলতে পারেন ওইখানে কি ওই কাজটা হয় না? নিশ্চয়ই হয়, কিন্তু দেখবেন কত ভাগ হয়, 100-র মধ্যে 2-3টা ঘটনা হয়। আর আমাদের এখানে গত 10 বছরের ইতিহাসটাই না আনেন, দেখবেন প্রত্যেক বছরের পর প্রত্যেক বছরই বাড়ছে। আগের বছর একটু কম ছিল, এরপর আবার বাড়ছে। গতকালকে আবার একটা ঘটনা দেখলাম, বনশ্রীতে মাদ্রাসার মধ্যে একজনকে ঝুলাই দিছে, ওই যে বাথরুমের মধ্যে নিয়ে। পরে দেখা গেছে তার সাথে অপকর্ম করা হয়েছে। কে করছে? সিনিয়র আরেকটা ছাত্র, মাদ্রাসার সিনিয়র আরেকটা ছাত্র। এরই আগে সবচেয়ে আগে ওই মধ্যযুগীয় স্টাইলে একটা বিচার কইরা ফেলান, মানুষের মধ্যে ভয় ঢুকায় দেন। আইনের ভয় ঢুকে গেলে মানুষ সঠিক পথে আসতে বাধ্য। দেখেন না এই যে এআই ক্যামেরার জন্য রাস্তায় কিভাবে সবাই ভদ্র হয়ে গেছে। কেউ কি আর আইন ভাঙে? আইন ভাঙতে এখন ভয় পায়। কেউ কিন্তু আইন ভাঙে না, কারণ ওই এআই ক্যামেরা
ঘুষ খায় না, ওরে ঘুষ দেওয়ার কোনো রাস্তা নাই, ম্যানেজ করার কোনো রাস্তা নাই। তার মানে কি আইনকে মানুষ ভয় পায়, ওই ভয়টা ঢুকাইতে হবে। অন্তত এই শিশু নির্যাতনের একটা কেস হলো এরকম মধ্যযুগীয় বিচার করে ফেলান, এটা কোনো ব্যাপার। সংসদে ইমার্জেন্সি সবাইকে ডাকেন, ডাইকে আইন পাস করেন, আইন পাস করে ম্যাক্সিমাম 90 দিন সময় নেন, 90 দিনের মধ্যে একটা ইমোশন কাজ করবে। কিন্তু সেটা যদি আবার 9 মাস হয়ে যায় তাহলে মানুষ ভুলে যাবে ভাই। যার জন্য ওই মধ্যযুগীয় না হোক, অন্তত তার কাছাকাছি যায় একটা বিচার করে মানুষের মনের ভিতরে ভয় ঢুকাইয়া দেন। আইনকে কেউ ভয় পাইতে চায় না। খেয়াল করে দেখেন, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেছে মাথা উঁচু কইরা আমি আসতেছি। আবার ওই যে হাসান মাহমুদ, সে কিন্তু বলতেছে 2 কোটি মানুষ এই এয়ারপোর্টে যাবে তাকে আনতে, মানে শেখ হাসিনাকে আনতে। 2 কোটি কথাটা এর আগেও আমি একবার শুনছি। কার মুখে জানেন? আনিস আলমগীরের মুখে। ও বলতেছিল 2 কোটি মানুষকে বাইরে রেখা এটা কেমন নির্বাচন, এই নির্বাচন কি মাইনা নেওয়া যায়? 2 কোটি মানুষকে বাইরে রেখা। ওই হাসান মাহমুদও বলে 2 কোটি। মিলটা পাইছেন? আরো মিল দেখেন। কয়েকদিন আগে এই যে সাকিব আল হাসান কিছু কথা বললো একটি পত্রিকা, প্রথম আলোতে, এরপরে মুখ খুললো কে? মাশরাফি। এরপরেই শুরু হলো এই টক শোতে আনিস আলমগীর, শাওন এবং মঞ্জুর পান্না এবং অনেক কামাল সাহেব, সিনিয়র জুনিয়র অনেক সাংবাদিক সবাই বয়ান তৈরি করা শুরু করলো এই আওয়ামী লীগের জন্য। এরপরেই দেখেন ওইখান থেকে আওয়াজ আসলো আমি মাথা উঁচু করে আসতেছি। ব্যাপারটা মিল পাইছেন? একটা যোগসূত্র আছে না? এখানে বয়ান তৈরি করা হচ্ছে, ওর মধ্যে উনিয়াবাদ তৈরি হয়ে গেছে এবং ওনাদের যে পলাতক মন্ত্রীগুলা তাই স্যুট পয়রা বক্তব্য রাখতেছে যে আমরা একসঙ্গে ঢুকা যাবো। আমার মনে হয় শীত আসলেই ঢুকবে, কারণ এই মুহূর্তে টাই স্যুট কোট পয়রা আসা সম্ভব না। শীত আসলেই তারা আসবে, তারা আসুক। কিন্তু কথা হচ্ছে কি জানেন, আইনকে ভয় পাচ্ছে না। অপরাধ বিচার ট্রাইব্যুনালে যে রায় দিয়ে রাখছে ওই রায়টাকেই ভয় পাচ্ছে না। কেন ভয় পাচ্ছে না? ওই রায়টা বোধ ঠিক না। কেন ঠিক না? দেখেন এই যে ডাক্তার জাহিদুল ইসলাম, হ্যাঁ, উনি কিন্তু তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, উনি উপদেশ দেয় তথ্য মন্ত্রণালয়। আবার শুনছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও উনি উপদেষ্টা। যাই হোক, উনি কি বলতেছে এই মিডিয়াতে আইসা, শেখ হাসিনার প্রতি ইনসাফ করা হবে। আপনি যে এই কথাটা বললেন ইনসাফ করা হবে, তার মানে কি অপরাধ বিচার ট্রাইব্যুনালে ইনসাফ করা হয় নাই? ওটা দিকে কি আপনি প্রশ্ন ছুড়ে মারলেন? ওইখানে তো একটা ইনসাফ হয়ে গেছে, এটা নিয়ে তো আপনি নিজেও কথা বলছেন, বাহবা দিচ্ছেন, সাব্বাসি দিচ্ছেন। কিন্তু এখন সরকারের অংশ হইয়া আপনি আবার এই নতুন প্রশ্ন কেন তুলে ধরলেন যে শেখ হাসিনার প্রতিও ইনসাফ করা হবে? সবকিছুর একটা মিল পাইতেছেন না ভাই? এই যে আসতে চাইতেছে মাথা উঁচু কইরা, এর মধ্যে আমার দেখছেন তো একটা চেষ্টা চালায় গেছে ডক্টর ইউনূসকে জেলে ঢুকাইবার জন্য, বিভিন্ন রকম মামলা মোকদ্দমা দিয়া এই টক শোতে আইসা এরা একটা ভাই একটা গোডাউনের প্রোডাক্ট, কিন্তু এরা সবাই আইসা ওই যে ওই বয়ান তৈরি করতেছে উনি ডক্টর ইউনূস কত খারাপ ছিল, 18 মাস কত খারাপ ছিল, ভুলাই দিতে চাইতেছে জুলাই 36 দিন, বুলাই দিতে চাইতেছে আয়না ঘরের কথা, বুলাই দিতে চাইতেছে নদীর মধ্যে নিয়ে ওই যে পেট ফাইলা সিমেন্ট দিয়া সিমেন্টের বস্তা ঢুকায়া ফালাইয়া দেওয়া। আর এইটাই তো ছিল মধ্যযুগীয়, এই মধ্যযুগীয় জুলুম অত্যাচারের বিরুদ্ধে তো কথা বলতে হবে। সেগুলা ভুলাই দিয়া ডক্টর ইউনূসকে ভিলেন বানাবার চেষ্টা, এই যে কেস করলেন, মামলা করলেন, এত কিছু করলেন, রিট হইলো, কোথায় গেল? এখন কিছু করতে পারছেন? সমস্ত রিট খারিজ করে দিছে মহামান্য আদালত। কারণ ওনারা জানে বর্তমান সরকার এবং ডক্টর ইউনূস সম্পর্কটা কি, এবং বিরোধী দল যারা আছে সম্পর্কটা কি। ডক্টর ইউনূসের একটা মহান এজেন্ডা রয়ে গেছে না, উনি শান্তির জন্য নোবেল পুরস্কার পাইছে, উনি শান্তির বার্তা দিছিল, উনি বলছিল নতুন বাংলাদেশ হবে, উনি বলছিল এই সংবিধান সংস্কার হবে, যে সংবিধানের কারণে জালিম বলতেছে যে আমি জুলুম করছি ওই 7 বছরের মেয়েটার উপর, কিন্তু তার বিচার আচার করতে হবে ওই ব্রিটিশ আইন অনুযায়ী, ওই সংবিধানেই চলতেছে। ওই সংবিধানই সংস্কার করার কথা বলছিল ডক্টর ইউনূস, যার জন্য হ্যাঁ ভোট না ভোট দিছিল। ওই হ্যাঁ ভোট না ভোট যখনই বাতিল হয়ে গেল তখনই কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে ওনারা ইঙ্গিত দিল, এই শেখ হাসিনা আপনার যাওয়ার সময় হয়েছে, ঘোষণা দেন। দেখেন ডক্টর ইউনূসের আমলে এমন কোন ঘটনা দেখাতে পারবেন যে ভারতের সরকার কাউকে প্রেস কনফারেন্স করার সুযোগ দিছে, আওয়ামী লীগকে সুযোগটা দিছে? দেয় নাই। যা কিছু শুনছেন অডিও কলে। কিন্তু বর্তমানে দেখেন এই যে নির্বাচিত সরকার আসার পর ওনারা কিন্তু বুঝা ফেলাইছে এই সরকারের সাথে আমাদের বনিবানা হবে না, অন্য পথে হাঁটতে হবে। ওনাদের সঙ্গে কথা ছিল সরকারের যে শেখ হাসিনার জন্য একটা ব্যবস্থা করবে এবং যারা এই জেলখানে আছে তাদেরকে ছাড়তে হবে। কিছু কিছু ছাড়ছে, কিন্তু সরকার আস্তে আস্তে তার মেরুদণ্ড সোজা কইরা আমার মনে হয় চোখ উল্টায় ফেলাইছে। যার জন্য তারা এখন সিদ্ধান্ত নিছে, হ্যাঁ ও তো চোখ উল্টায় ফেলাইছে, আর চোখ উল্টানো স্বাভাবিক, কারণ ওনারা তো গণভোটের সাথেও চোখ উল্টাইছে। এবং নির্বাচনের আগে শেখ হাসিনা নিজে বলছে যে ওরা আমার আওয়ামী লীগের সবাই কাছে হাতে পায়ে ধরে ভোট চাইতেছে, এবং ভোট তো নিছে। নির্বাচনের আগে আমরা দেখছি তো ওনাদেরকে বলতে, বড় বড় নেতারা বলছে আপনাদের কোনো মামলা টামলা থাকবে না, আপনারা আমার ভাই, এবং ওনাদের মঞ্চে জয় বাংলা স্লোগান দিয়ে দিতে, এগুলো আমরা দেখছি তো। দেখার পরও দেখেন ওইটা আবার ভুলে গেছে। তার মানে কি গণভোটকে ভুলে গেছে, যারা ভোট দিছিল আওয়ামী লীগের তাদেরকেও ভুলে গেছে, তাদেরকেও ভুলে গেছে, হ্যাঁ দাদাদেরকেও ভুলে গেছে। কারণ ওই যে ডক্টর ইউনূস ওয়ান ওয়ে রোডের মধ্যে ঢুকাই দিছে, ওই যে একটা চুক্তিপত্র করছে। এই চুক্তিপত্রটা কেন করছে জানেন? ওই যে দাদাদের হাত থেকে বাঁচার জন্য, এই দেশকে বাঁচাইবার জন্য। কারণ কারোর সাথে তো চুক্তি করে চলতেই হবে, তাই ওদিকে যাবো না কেন? এদিকে তো গেছিলাম 55 বছর খাবলায় খায়া ফেলাইছে। ওইখান থেকে বাঁচার জন্য ডক্টর ইউনূস যে পথটা দেখাই দিয়ে গেছে ওই পথেই তো হাঁটতেছে বর্তমান সরকার। আমার এই কথাগুলো মিলাই দেখেন। এবং ডক্টর ইউনূসের আরেকটা হাত রয়ে গেছে, হ্যাঁ ওই হাতে ছায়া দিতেছে, বট গাছের মতো ছায়া দিতেছে। কাকে? ওই যে কিংস পার্টি যাদেরকে বলতাম, এএনসিপি, আর কাদেরকে? ছাত্র শিবিরকে। হ্যাঁ ছাত্র শিবিরকে সেই ছায়াটা দিতেছে। দেখেন না বারবার বিদেশ চলে যাইতেছে এই দলবল নিয়ে, এরপরও কিন্তু আবার যাবে অন্য দেশে, এইভাবেই ঘুরতে থাকবে। ওই ছায়াটা কেন দিতেছে? যেহেতু উনি শান্তির জন্য পুরস্কার পাইছিল, অশান্তি তো দেশে আনতে পারে না। ওই গণভোটের ওই রাস্তাতেই যাইতে হবে, ওই গণভোটের হ্যাঁ ভোটের অধিকার দিতেই হবে, গণভোট মাইনা নিতে হবে, এই ছাড়া কোনো রাস্তা নাই। কেউ কিছু মাইন্ড করেন না, আমার কথাগুলো মিলাই দেখেন। সবার জন্য সবাই দোয়া করবেন। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় মব করে হামলা করেছে বিএনপি ছাত্রদল। শুধু হামলা নয়, ঝিনাইদহে এই ঘটনা ঘটেছে, অস্ত্র নিয়ে হামলা করেছে বিএনপি ছাত্রদল। দর্শক, এবং ঘটনা ঘটেছে বাংলাদেশের আইনমন্ত্রী এলাকায়। এই ঘটনা পূর্ব পরিকল্পিত এবং বাংলাদেশের রাজনীতিতে বিএনপি যে ধীরে ধীরে ফ্যাসিস্ট হয়ে উঠছে, ভিন্ন মতকে দমন করছে,
তার প্রমাণ। এটা একটা স্টার্টিং। আজকে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর ঝিনাইদহে হামলা হয়েছে, কালকে দেখবেন ঢাকায় হামলা হবে, তারপরে দেখবেন যে জামাতের লোকাল পর্যায়ের নেতাদের পেটানো থেকে শুরু করে এক পর্যায়ে কেন্দ্রীয় জামাত নেতাদের পিটাবে। বিএনপি এই যে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করেছে, বিএনপি বিচার বিভাগের পৃথক সচিবালয় একদম বাতিল করে দিয়েছে, একদম বিলুপ্ত করে দিয়েছে, যেটা স্টার্ট হয়েছিল। মানে বিএনপি ভেবেছে তাদেরকে ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না, তারা আজীবন ক্ষমতায় থাকবে। আওয়ামী লীগ নাই, অতএব তাদের সামনে আর বাধা কারা? জামাত এনসিপি আর কি করবে? এই জন্য বিচার বিভাগকে পুরোপুরি কবজা করতে হবে। এবং এনসিপি জামাত ঠিক আছে সফট বা ছোট বিরোধী দল হিসেবে থাকুক, কিন্তু বিএনপিকে পরাজিত করে ক্ষমতায় আসবে জামাত এনসিপি, এটা যেন না হয়। এই ধরনের চিন্তা থেকে মাইক্রো লেভেল থেকে এই নাসিরুদ্দিন পাটোয়ারিদের উপর হামলা করা হচ্ছে, যার মাধ্যমে এক পর্যায়ে ম্যাক্রো লেভেল এটা পৌঁছাবে এবং বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠবে। তবে পরিণতি অত্যন্ত ভয়াবহ, কারণ পেশি শক্তি রাজনীতিতে চলে না। সাময়িকভাবে পেশি শক্তি দিয়ে যেটা যায়, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পেশি শক্তি পরাজিত হয়। এই নাসিরুদ্দিন পাটোয়ারিদের আগে পেটাতো ছাত্রলীগ আওয়ামী লীগ, এখন পেটায় বিএনপি যুবদল ছাত্রদল। কিন্তু আওয়ামী লীগ কি নাসিরুদ্দিন পাটোয়ারিকে থামাতে পেরেছে? বা আওয়ামী লীগের পেশি শক্তির কোনো অভাব ছিল না। কিন্তু আওয়ামী লীগের পেশি শক্তি দিয়ে কি চিরদিন টিকে থাকতে পেরেছে? পারেনি। ঠিক তদ্রুপ বিএনপিও টিকে থাকতে পারবে না। এখানে এই হামলা যেহেতু ব্যক্তি নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা নয়, এটা বিএনপির বৃহৎ পরিকল্পনার অংশ, আজীবন ক্ষমতায় থাকা, ফ্যাসিস্ট হয়ে ওঠা, এই প্রক্রিয়ার একটা অংশ, যার ফলে জামাত শিবিরের উপর এই ধরনের হামলা হবে। এই জন্য আমি বিশ্বাস করি যে জামাত শিবির নাসিরুদ্দিন পাটোয়ারির পাশে আছে। এই হামলার অফিসিয়াল বিবৃতি জামাত রেডি করছে, আমি যেহেতু জানতে পেরেছি, আপনারা সেগুলো জানতে পারবেন। শিবির প্রতিবাদ করবে এবং ঝিনাইদহ জামাত নাসিরুদ্দিন পাটোয়ারির পাশে আছে এবং থাকবে এবং শেল্টার দিবে। আপনি একটু চিন্তা করেন দর্শক, হামলার প্যাটার্নটা দেখেন। প্রথম কথা হচ্ছে এখানে বিএনপি সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে হামলা করেছে, অস্ত্র হাতে এক যুবকের ছবি ভাইরাল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিও থাম্বনেইলে। আর দ্বিতীয় হচ্ছে হামলাটার প্যাটার্নটা একটু আমরা ব্যাখ্যা করি। নাসিরুদ্দিন পাটোয়ারি ঝিনাইদহে গেছে, পূর্ব নির্ধারিত কর্মসূচি। তিনি একটা মসজিদে, ডিসি অফিসের পাশে একটা মসজিদে নামাজ আদায় করতে যাচ্ছিলেন। এখানে কোনো পলিটিক্যাল কর্মসূচি না, কোনো উত্তেজনা না, অথবা কোনো ধাওয়াধাওয়ি পাল্টা ধাওয়াধাওয়ি না, কিছুই না। জাস্ট সিম্পল নাসিরুদ্দিন পাটোয়ারি একটা মসজিদে নামাজ পড়তে গেছে। যদি এরকম হতো যে না এখানে এনসিপি একটা প্রোগ্রামের ডাক দিয়েছে, ছাত্রদল সেটা প্রতিহত করার ডাক দিয়েছে, একটা উত্তেজনা তৈরি হয়েছে, সেখানে পুলিশ একটা চুরি জারি করেছে বা কিছু একটা হয়েছে, এরকম কিছু না, জাস্ট নামাজ পড়তে গিয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হয়েছে, অনেকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আপনি একটু চিন্তা করেন, এটা কোন বাংলাদেশ যেখানে নামাজ পড়তে গেলে রাজনীতিবিদরা মাইর খায় সরকারি দলে? এবং কোন রাজনীতিবিদ যে নাসিরুদ্দিন পাটোয়ারিদের রক্তের উপর দাঁড়িয়ে 24-এর বিপ্লব সংগঠিত হয়েছে, যে নাসিরুদ্দিন পাটোয়ারিদের রক্তের বিনিময়ে তারেক রহমান বাংলাদেশে আসতে পেরেছেন, প্রধানমন্ত্রী হতে পেরেছেন, যে নাসিরুদ্দিন পাটোয়ারিদের রক্তের উপর দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া সম্মানের সাথে মৃত্যুবরণ করতে পেরেছেন এবং সম্মানের সাথে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে, সেই নাসিরুদ্দিন পাটোয়ারিরা মসজিদে নামাজ পড়তে যে বিএনপির মাইর খায়, এটা কত বড় জুলুম চিন্তা করেছেন? যে বিএনপি মসজিদে নামাজ পড়তে গেলে মারতে পারে, সে বিএনপি নিকট ভবিষ্যতে কতটা ফেসিস্ট হতে পারে সহজেই অনুমেয়। দ্বিতীয় হচ্ছে যে আইনমন্ত্রীর এলাকায় কোনো আইনের শাসন নেই, আইনমন্ত্রীর এলাকায় হচ্ছে মাওবের শাসন। আইনমন্ত্রী আসাদুজ্জামান, তাকে দেখলে কেমন যেন ডাকাত ডাকাত মনে হয়, তার চেহারার মধ্যে একটা সন্ত্রাসী ভাব আছে, কথাবার্তার মধ্যেও সন্ত্রাসী ভাব আছে, এবং আওয়ামী লীগের সাথে আঘাত করে তিনি চলেন। এই লোককে অতীতে আমরা চিনতাম না, এবং তার কথাবার্তার ধরন দেখে এটা বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের জন্য একটা লজ্জা যে এরকম একজন ব্যক্তি আইনমন্ত্রী হলো। তার আইনের পাণ্ডিত্য কি, তার সুপ্রিমেসি কি, তার পরিচিতি কি, কে চিনতো তাকে? কোথা থেকে কি ধরে অ্যাটর্নি জেনারেল বানানো হলো, এবং রহস্যজনক সরকার গঠনের আগে তিনি অ্যাটর্নি জেনারেল হলেন কিভাবে? আওয়ামী লীগের সাথে আঘাত করে চলতেন, সেটা রেডি ছিল। এবং আমরা যতদূর জানতে পেরেছি বিভিন্ন চরমপন্থী গোষ্ঠীর সাথে এই আইনমন্ত্রী আসাদুজ্জামানের কানেকশন ছিল, এবং বিভিন্ন সন্ত্রাসী তার এলাকায় তিনি পালেন। তার এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে। আপনি একটু চিন্তা করেন, যে দেশের আইনমন্ত্রী এলাকায় আইনের শাসন নাই, আইনমন্ত্রী এলাকায় রাজনীতিবিদরা জাস্ট নামাজ পড়তে যে তার দলের হাতে, সরকারি দলের হাতে মার খায়, সেই আইনমন্ত্রী দেশে আইনের শাসন কায়েম করতে পারবেন? ইজ ইট পসিবল? নেভার। আইনমন্ত্রী এলাকায় মবের শাসন কায়েম, তো বিএনপির মতো কোনো ব্যর্থ সরকার হতে পারে না। এবারে বিএনপি নেতা রাশেদ খান কিছুদিন আগে, তাকে রাশেদ খানকে বিএনপি গুনে না, কিন্তু রাশেদ খান সম্পর্কে কিছু তথ্য আমরা যেটা জানতে পেরেছি, এই রাশেদ খানের কোনো টাকা পয়সা ছিল না, আমি ভালোভাবে জানি, বাসা ভাড়া দেওয়ার মতো অবস্থা ছিল না। এমনকি রাশেদ খান যখন গণঅধিকার পরিশোধ করতেন, তখন ভিপিনুর গণঅধিকার পরিষদের বিকাশের টাকা পয়সা সব মেরে দিত একা, কিন্তু রাশেদ খানদের ভাগ দিত না। এটা নিয়ে ভিপিনুরের সাথে রাশেদ খানদের ঝামেলা হয়েছে। রাশেদ খান সংগঠনের টাকা নিয়ে বাসা ভাড়া দেওয়ার চেষ্টা করেছে, এটা নিয়ে আবার রাগ হয়েছে, এরকম অনেক ঘটনা আছে। গণঅধিকার পরিষদের অনেকেই আমাদের কাছে বিচার দিত। সেই রাশেদ খান বিএনপি নির্বাচন করতে যে বিরাট অঙ্কের টাকা পেয়েছেন, নির্বাচনী ফান্ড পেয়েছেন, সেই ফান্ডের কিছু অংশ খরচ করেছেন, কিছু অংশ রেখে দিয়েছেন, ওটা দিয়ে তার অনেক বছর চলবে, আর কিছু ধান্দা খুঁজছেন। তো এই রাশেদ খান ওই যে নির্বাচনী ফান্ডের টাকা তিনি আগেই ভেবেছিলেন যে বিএনপি যেহেতু লোকাল বিএনপি তাকে কোঅপারেট করেনি, তিনি জিততে পারবেন না, এই জন্য তিনি অতিরিক্ত টাকা খরচ করেননি, নির্বাচনী ফান্ডের টাকা অনেক কিছু রেখে দিয়েছে। ওই টাকা দিয়ে এলাকায় নাকি কিছু গুন্ড বলে রাশেদ খান, এবং রাশেদ খানের কথাবার্তার মধ্যে একটা গুন্ডামি ভাব আছে। যেমন এই নাসিরুদ্দিন পাটোয়ারি একজন বিপ্লবী, একজন জুলাই যোদ্ধা এবং জুলাই সম্মুখ সারির নেতা, পুরো হাসিনার পতন আন্দোলনের অন্যতম লেজেন্ডারি নেতা ছিলেন এই নাসিরুদ্দিন পাটোয়ারি। সেই নাসিরুদ্দিন পাটোয়ারিকে গাঁজাখোর বলেছে, অথচ নাসিরুদ্দিন পাটোয়ারি একজন নামাজি ছেলে, একজন ভদ্র ছেলে, আদর্শবান রাজনীতিবিদ, তাকে গাঁজাখোর, গাঁজা না খেলে এটা বলতে পারতো না, অকথ্য ভাষা গালাগালি করেছে। এই জন্য রাশেদ খানের অনুসারীরা স্বাভাবিকভাবেই, রাশেদ খানের অনুসারী ওই অর্থে নাই, কিন্তু এলাকায় টাকা দিয়ে কিছু গুন্ডা বলেন, ওই গুন্ডারা নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করে থাকতে পারে, ইটস ভেরি নর্মাল। এবং নাসিরুদ্দিন পাটোয়ারি, আসাদুজ্জামান এবং রাশেদ খান দুইজনকে দায়ী করেছেন, তারা থানায় অবস্থান নিয়েছে। মানে একটা ভয়াবহ অবস্থা, এদেশে কোনো নিরাপত্তা নেই, ভিন্ন মতের উপর এভাবে হামলা করা। দেখেন নাসিরুদ্দিন পাটোয়ারি আমার দেখা বাংলাদেশের সবচেয়ে ভদ্র রাজনীতিবিদদের মধ্যে একজন। নাসিরুদ্দিন পাটোয়ারি বিভিন্ন রেটরিক ইউজ করেন এবং অনেকটা হিউমারাস পারসন, ফান করে অনেক কথা বলেন। এখন পলিটিক্যাল রেটরিক এবং পলিটিক্যাল হিউমারকে যদি কেউ বেশি শক্তি দিয়ে মোকাবিলা করতে যায়, তার পরিণতি ভালো হয় না। তো কথার লড়াই কথা দিয়ে মোকাবিলা করতে হবে, কিন্তু কথার লড়াইয়ের বিপরীতে বিএনপির
আইনমন্ত্রী, বিএনপি পরাজিত সংসদ সদস্য ক্যান্ডিডেটরা অস্ত্রশস্ত্র নিয়ে এনসিপি নেতার উপর, জুলাই যোদ্ধার উপর হামলা করছে। এটা বিএনপির জন্য অশনি সংকেত। বিএনপি আওয়ামী লীগের মতো শিক্ষা পাবে, বিএনপির পরিণতি আওয়ামী লীগের মতো হবে এবং তারা ফেসিস্ট হতে চাচ্ছে। সেই আলামত আমরা নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলার প্যাটার্ন থেকে এই আলোচনার মাধ্যমে প্রমাণ করলাম। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।